হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমি এত সাচ্ছি কেন? না সাচ্ছি না, একটু স্কিন কেয়ার করছি। মানে মুখে একটু টোনার লাগাচ্ছিলাম। আর এই কাটা জায়গাটায় টোনার লেগে এত জ্বলছিল না যে আর বলে কাজ নেই। তখন বিয়েবাড়ির সিজন। এর বাবু তার কাছে, তার বাবু ওর কাছে। মানে এইসব পরিবর্তনের খেলাই চলছে। আর মাঝখান থেকে জুটেছে কিছু আমাদের মতো পাবলিক, যারা শুধুই বিয়েবাড়ি খেয়ে বেড়াচ্ছে। তো আমার ভাগ্যেও একটা জুটেছে নিমন্ত্রণ। না একটা না, অনেকগুলোই জুটেছে। কিন্তু ওই দিনটায় আমার মনটা না মোটেও ভালো ছিল না। এবার কেন ভালো ছিল না সেটাই তোমাদের সাথে নয় শেয়ার করছি, চলো। এই যে দেখো, একটু আগে একটা কথা বললাম না, বাবু পরিবর্তন। হ্যাঁ, তুমি আমি এই ব্যাপারটা ট্রোল বা হাস্যকর ব্যাপার হিসেবে নিলেও যার সাথে এমন হচ্ছে বা হয়েছে, সবার তো আর সহ্য ক্ষমতা সমান নয়, বা সবাই তো আর টাইম পাস করতে ভালোবাসেনি। তো কেউ কেউ আছে এটা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলেছে। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু এটাই কি সবকিছুর সমাধান? কখনোই না। তো যার যাওয়ার সে তো চলে গেল। এখন হাজার ডাকলেও হয়তো তাকে পাওয়া যাবে না। কিন্তু তোমরা একটা কথা ভাবো তো, এতে হয়তো সে ভাববে যে আমার সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আদতেই কি তা হলো? যে মা-বাবা নিজেরা না খেয়ে তাকে এত বড় করলো, তাকে মানুষ করলো, একটাবারও তাদের কথা ভাবলো না। কিন্তু যার জন্য এসব করলো, সে কিন্তু ওই দিনটায় ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। ঠিক আছে? তাই ভালোবাসাটাই যে জীবনের সব তা নয়। সঠিক মানুষের সাথে হওয়াটাও কিন্তু খুব দরকারি, খুবই জরুরি। তাই আমি একটা কথাই বলবো, জীবনে যত দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যাই হোক না কেন, ভুল কাজ আর ভুল মানুষ এইসবকে এড়িয়ে চলো। ঠিক আছে? আর কখনোই আত্মহত্যাটাই না সবকিছুর সমাধান নয় বস। সরস্বতী পুজোর ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে, কাঁটার জীবনে যদি তুমি যেচে যাও তাহলে খোঁচা তো তোমাকে খেতেই হবে। আর সেই কাঁটা যদি বিষাক্ত হয় তাহলে জীবন যেতে আর কতক্ষণ? তাই সঠিক সময়ের অপেক্ষায় থাকো। ভুলভাল কাজ করে বা ভুলভাল ডিসিশন নিয়ে নিজের জীবনকে এরকম শেষ করার কি কোনো মানে হয়? কক্ষনোই না। ঠিক আছে? আর শাস্ত্র মতে যদি তুমি সময়ের আগেই নিজের জীবনকে শেষ করে দাও, তাহলে কিন্তু তোমার আত্মাকেও ভটকাতে হয়। সেও মুক্তি পায় না। অনেকেই হয়তো রাগ করছো কারণ আমি বিয়েবাড়ির ভিডিওর নামে নিজের সাজগোজের ভিডিও দেখিয়ে যাচ্ছি আর জ্ঞান দিয়ে যাচ্ছি। এবার দেখো, যে মারা গেছিল সে ছিল খুব চেনা পরিচিতর মধ্যে। আর যার জন্য নিজেকে শেষ করেছিল তার বিয়েটাও ছিল ওই একই দিনে। এবার তোমাদেরকে তো বললাম, কারোর জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকে না। সে হয়তো বুঝতে পেরেছিল যে তাকে এবার বাকি জীবনটা ভালোভাবে কাটাতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। সবই ঠিক আছে, কিন্তু এভাবে অন্যের জীবন কেড়ে নিয়ে, অন্যের মা বাবার কোল খালি করে, অন্যের চোখের জলের কারণ হয়ে, আরো 10টা লোকের অভিশাপ কুড়িয়ে মানুষের জীবন শেষ করে এভাবে কি সত্যি ভালো থাকা যায়? তোমরাই না হয় একটু বিচার করো। হয়তো একটু জ্ঞান আমি বেশি দিয়ে দিলাম। দেখো, শেষে একটা কথাই বলবো, জীবনে যাই করে নাও না কেন, উপরে একজন বসে আছেন, উনি কিন্তু সবটাই দেখছেন। আর হ্যাঁ, তোমার শেষ বিচারটা কিন্তু তোমার কর্মের ভিত্তিতে হবে। ঠিক আছে? তোমার রূপ বা টাকা দেখে নয়। যার জন্য বলা হয় বিলিভ ইন কর্মা। সবশেষে একটা কথাই বলবো, দেখো, জীবন মানে কিন্তু দুঃখ কষ্ট লেগেই থাকবে। সেটা এক্সামে খারাপ রেজাল্টের জন্য হোক, কি স্বপ্ন পূরণ না হওয়ার জন্য হোক, কি ব্রেকআপের জন্য হোক। কিন্তু তাই বলে নিজেকে শেষ করে দেওয়াটা কখনো কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। জীবন তোমাকে হার মেনে নেওয়ার জন্য হাজারটা কারণ দেখাবে, কিন্তু জীবনে ঘুরে দাঁড়াতে গেলে কিন্তু একটা কারণই যথেষ্ট। আমরা বিবর্তনবাদ চ্যাপ্টারে কি পড়েছিলাম হয়তো সবারই মনে আছে। যারা শক্তিশালী তারাই কিন্তু শেষমেশ টিকে থাকতে পেরেছে। অবশ্যই তোমাকে যদি টিকে থাকতে হয়, তাহলে তোমাকে শক্তিশালী হতে হবে। নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। হ্যাঁ, এটাই ঠিক। পৃথিবী কিন্তু অনেক সুন্দর আর জীবন অনেক দামি। ঠিক আছে? তাই বেঁচে থাকলে সুখের দেখা কিন্তু নিশ্চয়ই পাবে। কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না বস। তোমার চোখের জলে কারোর কিচ্ছু এসে যায় না। পৃথিবীতে কেউ কারোর নিজের হয় না। মা-বাবা ছাড়া অন্য কোনো সম্পর্ক আপন হয় না। ঠিক আছে? হ্যাঁ, এটা তেতো হলেও সত্য। অবশ্য নিজের জায়গা থেকে কখনো হয়তো অন্যের কষ্টটা বোঝা পসিবল নয়। হ্যাঁ, আমি নিজের এক্সপেরিয়েন্স থেকেই বলছি। ঠিক আছে? বাঁচতে হলে নিজের মতো করে বাঁচো, আনন্দে বাঁচো, কারোর উপর নির্ভর করে নয়। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। কিন্তু ওই যে বললাম না, দুনিয়াতে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। তো চলো এবার আমরা বিয়ে বাড়ি যাই। আর এই দেখো আমার সাথে কে যাচ্ছে। হ্যাঁ, পাড়ারই বিয়ে বাড়ি ছিল, যার জন্য আমরা একসাথে গেছিলাম। আসলে আমার যাওয়ার ইচ্ছা সেরকম ছিল না, কারণ এমনিতে আমার মন মেজাজও ঠিক ছিল না। তারপর আমি সবেমাত্র তখন জ্বর থেকে উঠেছি। তো চলো যাওয়া যাক। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। আর ওই দেখো পিছনে এত ভিড় আর চেয়ার সব ফাঁকা, কারণ কি চেয়ার থেকে সবাই উঠে গিয়ে ভিড় জমিছে ওই পকোড়া স্টলে। তো চলো আমাকেও যেতে হবে, না তো কিছুই পাবো না।
পকোড়াটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর একটা জিনিস দেখে আমি খুবই কষ্ট পেলাম, যে দেখো ওকে বেশি দিয়েছে আর আমাকে কম দিয়েছে। তার জন্য আমি পরে ওর পাশ থেকে না ছেড়ে আরও দুটো মতো খেয়ে নিয়েছিলাম। ও ঠিক আছে, আমাদের মধ্যে হয় এরকম। পকোড়া ছাঁটানোর পরে মকটেল কাউন্টার থেকে নিয়ে এলাম এই ধোঁয়া ওঠা নীল নীল জল। যাই হোক, খেতে ভালোই ছিল, আরও অন্যান্য অনেক অপশান ছিলই, কিন্তু আমার এই কেরোসিন মার্কা ব্লু লেগুনটা একটু বেশি পছন্দের। রিফ্রেশিং ছিল, শুধু পুদিনা পাতা একটু বেশি দিয়ে ফেলেছিল, আমরা তো সব ঠিকঠাক। তারপর বেশি লেট না করে আমরা চলে আসি খেতে। দেখো মাথার উপরে ছাতাগুলো মনে উল্টো করে টাঙিয়েছে, যাই হোক দেখতে খুব ভালো লাগছিল। আর দিয়েছিল কাঁসার থালা, তার উপর কলা পাতা দিয়ে, যেটা সত্যি খুব ভালো লাগছিল। আর এই ছিল সেই দিনের বিয়েবাড়ির মেনু। তো প্রথমেই দিয়ে দিয়েছিল এই ফিশ চপ বা ফিশ কাটলেট, যেটা কাসুন্দির সহযোগে উপর থেকে হালকা লেবু ছড়িয়ে স্যালাডের সহযোগে কিন্তু ভালোই লাগছিল। আর তারপর ছিল বেবি নান আর বাটার পনির, যেটা বস খেতে মারাত্মক ছিল। আর এই বাটার পনিরটা থেকে না কেমন একটা ক্রিমি ফ্লেভার আসছিল, যেটা আরও টেস্ট বাড়িয়ে দিয়েছিল। আর তারপর দিয়ে দিল গরম গরম ধোঁয়া ওটা ফ্রায়েড রাইস আর বাটার চিকেন, যেটা খেতে ভালোই ছিল। ফ্রায়েড রাইসটা আর একটু ভেজিস হলে ভালো হতো, বাট ঠিক আছে, চলবে। আর তারপর চলে এলো ভাত, ডাল, আলু ভাজা আর ফুলকপির রোস্ট, যেগুলো প্রত্যেকটা দারুণ খেতে ছিল বস। আর তারপর ছিল ভেটকি বাতুরি, যেটা আমার খাওয়ার থেকে খুলতেই বেশি ভালো লাগে। আর হ্যাঁ, সাথে কিন্তু গলদা চিংড়িও ছিল। প্রতিটা খাবার কিন্তু বস দারুণ ছিল, মানে কোনো কথা হবে না, জাস্ট একবারে ফাটাফাটি একে বলে। আর চিংড়ি মাছটা বস আমি পুরো খোসা শুদ্ধই খেয়ে ফেলেছিলাম, ঠিক আছে, ওটার আর অত ডিটেলসে রিভিউ দেয়নি, ভালোই ছিল। আর তারপর চলে এলো সোস টাপার মাটন কষা। আর মাটনটাও কিন্তু খেতে বস দারুণ ছিল। আমার পাশে পড়েছিল নাল্লির পিস, আর দারুণ লাগছিল খেতে সেটা। আর তারপর আর কি, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, ওই যেগুলো থাকে আর কি, যেগুলোর উপর আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু যেটার উপর আমার ইন্টারেস্ট ছিল সেটা যদি আরেকবার ঘোরাতো ভালো হতো। ওই যে মাটন কষা, ওটা কম পড়ে গেল, তাই আর কি একটু মনটা দুঃখ দুঃখ হয়ে গেল আর কি। তারপর আমরা তাড়াতাড়ি হাত ধুয়ে বাইরে এসে আইসক্রিম খাচ্ছি, আর তখন দেখি এখানে রান্না হচ্ছে, কিন্তু মাটন কম খাওয়ার দুঃখ আমি এখনো ভুলতে পারছি না। ভাবছি কি আরেকবার কি খেতে বসে যাবো, কি যে করি। ব্যাস, যেমন বলা তেমন কাজ। 1 প্লেট নয়, 2 প্লেট নয়, 4 থেকে 5 প্লেট আমি এবার পকোড়া ছাঁটালাম। কি আর করা যাবে, দুধের স্বাদ ঘোলে তো মেটাতে হবে। হ্যাঁ, আমার বিন্দু মাত্র লজ্জা নেই বস। এই ফোনটা দিয়ে আমায়। তো ভিডিও আপাতত এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। হ্যাঁ, আমি জানি ভিডিওটা আজকে একটু অন্যরকম হয়ে গেল। অবশ্য কি কারণ, কি ব্যাপার আমি সবটাই প্রথম থেকে শেষ অব্দি এক্সপ্লেন করেছি। ঠিক আছে? এবার আমি জানি না এটা প্রপার বিয়েবাড়ি ব্লগ হলো নাকি। এবার এই সিজনে আমি কিন্তু অনেক বিয়েবাড়ির ডাক পেয়েছি বস। ঠিক আছে? তো খুব জলদি না হয় আরও আমি বিয়েবাড়ির ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো। ঠিক আছে? দেখা হবে পরের কোনো ভিডিওতে। চলো, বাই। আরে আমার মোটরসাইকেলটা